জ্বালানি সংকট সেটি সরকার তার অবস্থান পরিষ্কার করছে না, যেমন তেমনি বিভিন্ন অধ্যাদেশের ক্ষেত্রে বললেন বিএনপির অবস্থান এটি গণবিরোধী, কখনো জনগণের বিপক্ষে অবস্থান, যে কথাগুলো বললেন, তো বিএনপি এইখানে অবস্থানগুলো স্পষ্ট করছে না কেন? আপনার কি মনে হয়? যে ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন এবং আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, তেলের সংকট সারা বিশ্বে, এটা নতুন কিছু না, 1 নাম্বার। 2 নাম্বার, আজকের বিরোধী দল তারা কিন্তু তথ্যপাত্য খুঁজে বের করবে, যত তথ্যপাত্য খুঁজে বের করবে জনগণ তাদেরকে তত লুফে নিবে। যত সত্য কথা বলবে বিরোধী দল তত জনগণের হৃদয়ের কাছাকাছি তারা পৌঁছবে। কিন্তু তারা কি সত্যি তাই করছে? আপনার একটা দেশের সরকার কতটুকু তেল, কত দিনের তেল রেখে যাওয়া উচিত ছিল বলে আপনি মনে করেন? মিনিমাম 3 মাস। আপনার একটা সরকার বিএনপি রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছে আজকে 1 মাস 10-12 দিন, আপনার 46-47 দিন, 48 দিন। এই 48 দিন তো 1.5 মাসও, 2 মাসও হয় নাই। সেইখানে বিএনপির তো আজকে এই চিন্তা করার কথা না। আপনারা তো বলতেছেন যে আমি কিন্তু একটা কথা বলি নাই, কিন্তু আপনারা কি বলছেন সংকট নাই? আমি বলছি একটা কথা, তুমি সেটা তো, তারা আপনার তেল রেখে যায় নাই, পাইপলাইনেও কোনো তেল নাই, তেল আনতে হচ্ছে বিএনপিকে ক্ষমতায় এসেই, দায়িত্ব নেওয়ার পরেই। এখন আপনার মনে করেন আন্তর্জাতিক যুদ্ধে আমি আবারও বলছি, বাংলাদেশের সবচেয়ে বেশি বাইরের সমস্যা যারা ভিড় করছে তাদের কাছে সমস্যা হচ্ছে অকটেন আর পেট্রোল। অকটেন পেট্রোল বাংলাদেশে মোটামুটি যেটুকু উৎপাদন হয় এবং যেটুকু আসে এটা অন্য রাস্তার, সেটা কিন্তু ওই সমস্যা হওয়ার কথা না। কিন্তু বাংলাদেশের মানুষ এমন এত অস্থির চিত্তের, যেগুলো আপনার মনে পড়ে লবণের সংকটের কথা, যে লবণ সংকট, 1 কেজি লবণ হলে প্রায় 4-5 জনের পরিবারের 1 মাস চলে যায়। সেইখানে 20 কেজি 50 কেজি লবণ একজন কিনে ঘর বুঝাই করে রাখা। তো এই একই জায়গায় তেলের অবস্থা যদি এটা হয়, নাম্বার 1। নাম্বার 2, সিন্ডিকেট। বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পরে তৃতীয় বিশ্বের দেশগুলো সিন্ডিকেট একটা বড় ব্যাপার। আর বাংলাদেশে তো আপনার সিন্ডিকেট কেমন, যে রমজান মাসে ইসলাম ধর্মাবলম্বী এখানে 90%, তাদের সুখ স্বাচ্ছন্দ্যকে বিসর্জন দিয়ে যে রোজা রাখতেছে সেই সিন্ডিকেট পালন করছে, সিন্ডিকেটের মেম্বার করাই তো সরকারের কাজ। এখন আপনার 1.5 মাসের বা 1 মাসের বা 15 দিনের সরকার, তখনকার কথা, আরো 1 মাস আগে, তার কাজ কি ক্ষমতা নিয়ে এই কাজটা করা? সমালোচনা করতে তো কোনো কিছু লাগে না, সমালোচনার যোগান দিতে অনেক কিছু লাগে। ইন্টারিম গভর্নমেন্ট অনেক কথা বলতো, আপনার মনে আছে? এনজিও লোকগুলা যখন ক্ষমতা নিছে তখন কিন্তু 15.5 বছরে শেখ হাসিনা যত অন্যায় করছে, অপকর্ম করছে, যত টাকা মারছে, যত বিদেশ পাঠাইছে, তার চেয়ে ওই রেশিও অনুযায়ী কিন্তু অনেক বেশি তারা চুরি করছে, ধান্দাবাজি করছে। আজকে এই যে সন্তানরা নতুন দল করছে, ওই শেখ হাসিনা 15.5 বছর হিসাব করলে তারা অনেক পয়সা আলা। তো এরকম বলা আমি বললাম তুমি লেখো, তোমার সময় ভাই বলে, একটা কথা বলবো না, আমি তোমাকে বললাম তুমি ওইটাই বলবে তোমার সময় না, ডেটা দিয়ে এটা। আমি এই যে ঘটনাগুলা বলে, তারা যে বলে আপনার সিন্ডিকেট তো আমরা একা করব না, তারা যে অফিসটায় বসে, এই 14 তলা 15 তলা অফিস আমি আমার বাপ জন্মেও দেখিনি। আমি কিন্তু বহু বছর রাজনীতি করি, আপনার চেয়েও আগে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি। সো এই এতদিনে আমি কিন্তু এখনো কিন্তু বিএনপি 4-5 বার ক্ষমতায় আসছে, আওয়ামী লীগ আসছে, আওয়ামী লীগ টানা 4 বার ক্ষমতা রেখে দিচ্ছে, আমি কিন্তু এত দামি অফিস দেখি নাই। তারা যে দামি অফিসে বসে, সেই অফিসটার মালিক কারা? একটা সিন্ডিকেট। তারা কি সেই সিন্ডিকেটের বিরুদ্ধে কখনো কথা বলেছে? আরো এটার সঙ্গে সংশ্লিষ্ট সিন্ডিকেটদের বিরুদ্ধে কথা বলে? ওরকম বলতে অনেক সুন্দর শোনা যায়। হ্যাঁ, আজকে তেলের সমস্যা, হামের টিকার সমস্যা, জলাতঙ্ক টিকার সমস্যা, আরো টিকার সমস্যা, আপনি বলেন তো বিরোধী দল কয়দিন সংসদে বলেছে, কয়বার বলেছে? যেটা নিয়ে বলার না, যেটা 2/3 মেজরিটির উপর ডিপেন্ড করছে, এবং সংস্কার কমিটি নিজে ডিসাইড করছে যে সংসদে এটা ফাইনালাইজ হবে, সেটা নিয়ে আপনি অকারণে কারণ বানাচ্ছেন, অকারণ বানাচ্ছেন। অথচ যেসব বলা তো কথা, সেগুলা, এটা যদি আমি 2nd পার্লামেন্ট বলি বা 3rd পার্লামেন্ট বলি, এইখানে আলোচনা হচ্ছে কিসের ভিত্তিতে? যখন আপনি স্পিকার, আপনি যখন প্রশ্ন করছেন, প্রশ্নের বাইরে না কিন্তু, তাহলে আপনি মনে করেন যে এই জাতি, এই দেশ আমার সন্তানদের কাছ থেকে কি আশা করতে পারে, যারা নিজের দেখভালটা সবচেয়ে বেশি বুঝে,
নিজেরটা সবচেয়ে বেশি বুঝে। যে মানুষটা এত চকমকা একটা অফিস নিয়ে শুরু করতে পারে জীবনের কাজ শুরু, যার কিনা একটা পয়সা ছিল না, যে কিনা টিউশনি করে জীবন ধারণ করতো। টিউশনের করা অপরাধ কিছু না, বাবা মার ঘরে খাইলে 2 পয়সা ইনকাম করার জন্য প্রায় সব ছেলে মেয়েরাই টিউশনি করে, কিন্তু তারা এত বড় অফিস দিয়ে বসে পড়লো, তারা এরকম কারি টাকা। ওই যে আপনার 2-3টা উপদেষ্টা ছিল যাদের নামের সাথে, তাদের পিএসএস নামের সাথে 200, 400, 500 কোটি টাকা 2-3 মাসেই আমরা শুনি। কিংবা তাদের এলাকায় ছোট্ট একটা সংসদীয় আসনে আপনার 400 কোটি, 500 কোটি, 700 কোটি টাকার কাজ চলে যায়, যেখানে সারা বাংলাদেশ হাহাকারের মধ্যে থাকে। তো এই কাজ গেলে কাজের থেকে কি টাকা আসে এটা আপনারাও জানেন, আমরাও জানি, সবাই জানে। এখান থেকে কি আসতে পারে, কোথায় আসতে পারে, কার কাছে আসতে পারে। তো বড় বড় কথা বলতে তো অনেক কিছু লাগে না, বড় বড় কাজ করতে অনেক কিছু লাগে। আপনি আসছেন আপনার ইন্টারিম সরকারের ব্যবস্থা নিয়ে, ইন্টারিম সরকার যে সংস্কারের কমিটি বানিয়েছে, প্রত্যেকটা পদক্ষেপে বিএনপি আপনার আর্গুমেন্ট করেছে, এটা হলে এটা সমস্যা হবে, এটা হলে এটা সমস্যা হবে। 31 দফা যেটা বললেন, 31 দফায় যা আছে বিএনপির কথা রাখা হয়নি বা No, বিএনপির কথা কোনটাই, শুধু তাই না, আমি লাস্ট কথাটাই বলি, বিএনপি যখন সিগনেচার করলো জুলাই সনদে, অথচ যাদের ব্রন চাইল তারা কিন্তু সিগনেচার করলো না। যারা এই জুলাই সনদ নিয়ে এত কথা বললো তারা কিন্তু আপনার বেড়াইতে গেল গা, হাওয়া খাইতে গেল গিয়া। তো বিএনপি সিগনেচার করলো। বিএনপি যখন শুনলো, ইন্টারিম গভর্নমেন্ট প্রধান যখন বললেন যে ঘোষণা দিলেন চারটা উত্তর সহ, উত্তর কি, উত্তর নামা একটা, হ্যাঁ অথবা না, হ্যাঁ অথবা নাও না, হ্যাঁ। তারা কিন্তু হায়ের পক্ষে সরকারি টাকায় কিন্তু 144 কোটি টাকায় অ্যাডভার্টাইজমেন্ট করলেন। শুধু তাই না, অনেকটা চার্জ করলেন, বিএনপিকেও চার্জ করলেন, কেন হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য বলছে না আপনার, তারা এটা করলেন। অথচ ওইখানে কিন্তু নোট অফ ডিসেন্ট নাই, যে নোট অফ ডিসেন্ট বিএনপি সিগনেচার করেছিল উইথ, আপনার মনে আছে নিশ্চয়ই। তাহলে নোট অফ ডিসেন্টটাকে হারায় ফেললো বিএনপি, বললো আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। কই বিবেক সম্পন্ন মানুষগুলোর তো বিবেক একটু নাড়া দিল না, একটা কথাও তো বললো না ইন্টারিম সরকারকে। তো সেই সরকার ওই 4টার উপরেই কিন্তু গণভোটটা করলো। তাহলে যে গণভোটের ভিত্তি নাই, যে গণভোটে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেন আমি মহামান্য রাষ্ট্রপতিকে বলেছি আপনি কি এই অধ্যাদেশ দিতে পারেন, বলেছেন না আমি পারি না। তাহলে আপনি দিলেন কেন, বলে আমাকে চাপায় দিলে তো আমি সবই পারি। তা আপনি বুঝেন এখান থেকে যে চাপায় দিলে সবই পারে, কিন্তু আইনত পারে না। তাসিন জিয়া যে অধ্যাদেশের কথা বললো, যেটা সাংবিধানিক প্রতিষ্ঠান যেগুলো, সেগুলোর বিষয়ে আসলে বিএনপি তখন কি জোরালোভাবে দ্বিমত করেছিল? আপনি নোট অফ ডিসেন্টের বাইরে বিএনপি কোনোটাতেই কোনো রকম মন্তব্য করে নাই। আপনি দেখেন সবগুলোর প্রতি যেটা নিয়ে এখন কথা হচ্ছে, তার প্রত্যেকটার পেছনেই নোট অফ ডিসেন্ট ছিল, এবং কথা ছিল এরকমই, সংসদে চুলচেরা আলোচনার মাধ্যমে 2/3 মেজরিটির পাশে এটা পাশ হবে। তাহলে কথা তো এরকমই ছিল। তাহলে এখন কেন তার বাবারা এরকম করে কান্নাকাটি করার কোনো অর্থই হয় না? এটার জন্য আমাকে তাহাকে মানতে হবে। আমি যদি রাষ্ট্রকে ভালোবাসি, আমি যদি রাষ্ট্রের সার্বভৌমতে বিশ্বাস করি, আমি যদি এই জাতিগততে বিশ্বাস করি, আমি যদি এই সংবিধানকে বিশ্বাস করি, তাহলে আমাকে এটাই করতে হবে। আর আমার সংবিধানকে বাদ দেওয়ার কোনো রকম উপায় নাই, বিকজ আমি সংবিধানকে ধরেই শপথ নিয়েছি। আমি ইন্টারিম সরকার গঠন করেছি, ইন্টারিম সরকারের আন্ডারে নির্বাচন করেছি, ইন্টারিম সরকারের আন্ডারে প্রত্যেকটা কথা আমার মনোভূত হয় নাই, আমি প্রটেস্ট করেছি, তারপরেও আমি ওইখানে যেতে বাধ্য হয়েছি। যেহেতু সরকারটা আমরা সবাই মিলে, কেউ চুপ থেকেছিল, কেউ ডিক্লেয়ার করেছিল, তো চুপ থাকাও তো মৌনতা সম্মতির লক্ষণ। তো এই এত বড় একটা ডিজাস্টারের পরে বিএনপি চায় নাই যে এই নির্বাচন হওয়ার আগে আর কোনো দ্বিতীয় ডিজাস্টার হোক। জি, মানে বিএনপি তার অবস্থান আগে থেকেই পরিষ্কার করে রেখেছে, যেগুলোতে নোট অফ ডিসেন্ট ছিল সেগুলো নিয়েই তারা এখন কথা বলছে। অর্থাৎ জুলাই সনদে তারা যে স্বাক্ষর করেছে সেটি তারা মানে, পরবর্তীতে গণভোট হলো, রাষ্ট্রপতি জুলাই সনদ আদেশ যেটি হলো বাস্তবায়ন আদেশ, সেটি নিয়ে আসলে বিরোধী দলের এক ধরনের অভিপ্রায় আছে যে তারা হুবহু বাস্তবায়ন চায়। এটি আসলে একটা সংকটের তৈরি করেছে কিনা? কোনো সংকটের তৈরি করে নেই। তারা কি মানে না তারা জানে না। সকালে এক কথা বলে, বিকালে এক কথা বলে, কমপ্লিট মুনাফিকি। এবং এই ধরনের হিপোক্রেসি বাংলাদেশে আর কোনো দল করে নেই। এবং ঐতিহাসিকভাবে আমরা এই কথাগুলো বলতে চাই না এইভাবে, ঐতিহাসিকভাবেই এই দলটা এইভাবে হিপোক্রেট রোল প্লে করেছে। আপনি হিস্ট্রিক্যালি দিকে তাকান, প্রত্যেকটা গণভ্যুত্থানের বেনিফিশিয়ারি তারা। 3 জোটের রূপরেখার আলাপ যখন আসবে তারাই এটাকে করেছে, মানে তারাই এটাকে ভাইলেট করেছে। দেখেন, আপনাকে সম্মানের সাথে বলি,
আপনি যখন তেল নিয়ে আলোচনা করেছেন, আমি সর্বোচ্চ উদারতা দেখেছি। ওই যে বিরোধিতার জন্য বিরোধিতা, এক পেশে এক জাতীয় কথাবার্তা, এই ধরনের ট্রেডিশনাল কথাবার্তা বলি নাই, রাদার পলিসি নিয়ে আলোচনা করার চেষ্টা করেছে। কিন্তু খেয়াল করে দেখেন, আপা যখন কথা বলতে গেলেন, সেম ওই আগের কথা, খাসকাটা 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 খাসকাটা। তুমি 13 তলায় অফিস করো, 15 তলায় অফিস করো, 15 তলায় এসি আছে, 15 তলায় এসিতে বসো, এসির যে মালিক, ওই মালিকের সাথে তোমার সম্পর্ক থাকতে পারে, ওইটা সিন্ডিকেট, ওই সিন্ডিকেটের সাথে তোমার এমন সম্পর্ক। আরে ভাই, দিস ইজ দি প্রবলেম, এটা জেনারেশনাল গ্যাপ। এই প্রবলেমের কারণে বাংলাদেশের সমস্যাগুলো সমাধান হচ্ছে না। হবে এই জেনারেশনটার অলরেডি তো মানে তারা একটা লম্বা সময় দেশকে সার্ভ করেছে, জেনারেশনাল গ্যাপটা ফিল আপ হলে দেখবেন প্রবলেমের সমাধানগুলো হবে, কারণ তারা প্রবলেমকে অ্যাড্রেস করতে চায় না। আপনি যত উদারতা দিয়ে প্রবলেমকে অ্যাড্রেস করবেন, তারা এই উদারতা বুঝবেই না, লিটারালি বুঝবে না। কারণ তারা ইভেন আরেকটা প্রবলেম আছে, প্রবলেম হচ্ছে পলিসি নিয়ে কথা বলবে কিভাবে ভাই, বিরোধিতা করেই তো কুল পায় না। আমি তো এত বিরোধিতা করার সময় পাই না। আপনি আমার আগের 10 মিনিট শুনে দেখেন, ওখানে কোনো বিরোধিতা নাই, ওখানে সহযোগিতা আছে। কেন? আমার কাছে মনে হচ্ছে এটা ম্যাটার অফ কান্ট্রি, ম্যাটার অফ বাংলাদেশের মানুষ। কাজে আমি ওই আপনি সিন্ডিকেট কিনা, তা না, আমি নাম ধরে সিন্ডিকেট বলতে পারি, আমি নাম ধরে সিন্ডিকেট বলতে পারি। কোন কোন এই এটার কি বলে, কোন বাস স্ট্যান্ড, কোন টেম্পো স্ট্যান্ড কে দখল করছে, এগুলো রিপোর্ট আছে, স্ট্যাট আছে। এবং এমন একটা অভিশপ্ত দল, সরি ফর দি ওয়ার্ড, এমন একটা অভিশপ্ত দল, আপনি গুগল করে দেখেন, রিপোর্ট পাবেন। সে তার প্রিভিয়াস যে মহাসচিবের বাসায় গিয়ে চাঁদাবাজি করছে, খন্দকার দেলোয়ার হোসেন। এগুলো আমরা বলতে চাই না ভাই। বিরোধিতা করে কি হবে বলেন? এই বিরোধী দিয়ে কি হবে? আমার পেটে ভাত জুটবে? ওই রাজনীতি তো আমরা এখানে করতে আসি নাই। বাট আনফরচুনেট, দেখেন তেলের সিন্ডিকেটের প্রসঙ্গ কই থেকে কই চলে গেছে। আমরা বাচ্চা, আমরা কাচ্চা, আমরা ছোড়ো, আমরা হাঁটতে জানি না, বসতে জানি না, শুইতে জানি না। তাদের স্টেটমেন্ট আছে না, যে আন্দোলন পার্থ ভাই কত বড় বড় বক্তব্য দিলেন না? তার তো 5 আগস্ট স্টেটমেন্ট ভাইরাল হয়েছে, শুনে দেখেন কি বলছে। কাজে দেখেন ভাই, আমরা এই যে এই ভাইস ভার্সা রোলে থাকতে চাই, এবং এগুলোতে আমরা অভ্যস্তও না, এই আলোচনাতে আমরা অভ্যস্ত না। আমরা একটা কথা বলতে চাই, ধরেন আমি বলছি না, যেটা দিয়ে শেষ করছি, আমার সংস্কারের সমস্যা, আমার সংস্কার শব্দের সমস্যা না, তাহলে আপনার সংস্কার শব্দের সমস্যাটা কি? আপনি 31 দফায় যে ধরনের কমিটমেন্ট করছেন, সেগুলো কি কেন বরখলাপ করতেছেন? আপনার তো 31 দফা কি, 31 দফা হচ্ছে আপনার জন্য একটা হলি বুকের মতন বানাইছেন। আপনি উঠতে বইতে খাইতে শুইতে সবাই 31 দফা পড়াইছেন না? এবং আপনি বলছেন কি, এই 31 দফাটি হচ্ছে আপনার ম্যানিফেস্টো রিফ্লেকশন। দেখেন একদম স্টেটমেন্ট, আপনি যে ম্যানিফেস্টোটা দিচ্ছেন সেটারই একটা গ্রেটার ভার্সন বা শর্টার ভার্সন হচ্ছে আপনার, মানে এই 31 দফার শর্টার ভার্সন, গ্রেটার ভার্সন হচ্ছে আপনার ম্যানিফেস্টো। তাহলে আপনি আপনার ম্যানিফেস্টোর ইচ অ্যান্ড এভরি ক্লজ আপনি ডে বাই ডে বসে বসে আপনি সংসদে ভায়োলেট করতেছেন। আমার দিকে তাকানো দরকার, নিজের দিকে তাকে একটা বার প্রশ্ন করেন না। ধরেন আমি প্রশ্ন করলাম না, এই মঞ্চে আমি নাই, আমি নো ওয়ান, আপনার কাছে আপনার একটা জব দিতেছে না, আপনি আইনের সামনে দাঁড়াই দেয় না, আপনি আপনার বাসায় গেলে লোকজনের সাথে কথা বলেন না, তারা বলেন আপনাকে যে 31 দফায় তো প্রথম দফায় লিখছিলেন যে সংবিধান সংস্কার গঠন করা হবে, পরিষদ গঠন করা হবে, তো সে কথা তো আপনি লিখছেন ভাই, আমি লিখে দিই নাই তো। 31 দফা আপনি লিখে দিচ্ছেন, আপনি নিশ্চয়ই লিখে দেন নাই, আমিও লিখে দেওয়ার কথা না, আমি তো নাগরিক কমিটি করি, পার্টি করি ভাই। আপনার লেখা 31 দফা, আপনি বললেন স্থানীয় সরকার আপনি যারা তারা যেন তেন ভাবে ইয়া করবেন না, এবং স্পষ্ট তো লেখা যে আপনি ইয়া করবেন না, আপনি এই কি বলে স্থানীয় সরকার যে ইয়াগুলোতে আছে সেখানে আপনি প্রশাসক নিয়োগ দিবেন না, তার কথা। সেটা নাইলে ধরলাম ক্রাইসিস মোমেন্ট ছিল, 300 এমপি পালা গেছে, সকল চেয়ারম্যান ইয়ারা সব পালা গেছে ভাই। এই ক্রাইসিস মোমেন্টে তো আপনি অক্সিজেন দরকার, অক্সিজেন দিবেন, ওটা যান বাঁচানো ফরজের মতন অবস্থা ছিল। আপনি তো ইলেক্টেড গভর্নমেন্ট, 2/3 মেজরিটি পাওয়া দল না আপনি, তাহলে আপনি নির্বাচন দেন। আপনি দিচ্ছেন প্রশাসক, এবং এমন এমন প্রশাসক দিচ্ছেন, এই প্রশাসকরা প্রশাসনের চেয়ারে বসে আবার ইয়া করতেছে, নির্বাচনের প্রচার প্রচারণা চালাইতেছে, তার মানে অভিলাষ ইয়া ব্যয় করতেছে যে আমি আমার ইচ্ছা আমি এখানে মেয়র হব। এইভাবে ক্রেডিবিলিটি করবেন, এইভাবে করে রাষ্ট্র চালাবেন, চালাতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি এইভাবে করে রাষ্ট্র চালাবেন, এটা ব্যাকফায়ারিং আজকে নাও কালকে নাও আসবে, আসছে তো, এই ফর্মুলাতেই আসছে। এবং দেখেন আমি যে কথাটা বলেছিলাম যে বারবার তারা আমাদেরকে সংবিধান দেখায়, আমরা তো সংবিধান নির্বাচনের আগে বিএনপির যে অবস্থান, যেসব কমিটমেন্ট, আপনার কি মনে হয় যে সেখান থেকে বিএনপি পুরোপুরি 100% সরে গেছে? 100% সরে গেছে, বলে দেই কিভাবে সরে গেছে। আচ্ছা, তাদের আইনবিদকে, আর তাদের পক্ষ থেকে সংবিধানের রিপ্রেজেন্টেশন কে করে? আমি ফান করে বলতেছি না, আইনমন্ত্রী করে। কিন্তু আইনমন্ত্রী তো আমরা বস্তুত দেখি না, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখি। আমার কোনো সমস্যা নেই, তিনি আইন কমিটির সদস্য, করতেই পারেন। এখন দেখেন তিনি যেই ব্যাখ্যাগুলো বিবৃতিগুলো দেন, তিনি তার আগের দিন কি ব্যাখ্যা দিয়েছেন? তিনি তার আগের দিন সেমিনারে ব্যাখ্যা দিয়েছেন। তার আগে তিনি ঐকমত্য কমিশনের আলোচনায় কি ব্যাখ্যা দিয়েছেন খেয়াল করে শুনেন। ঐকমত্য কমিশনের আলোচনায় তাকে প্রশ্ন করা হয়েছিল যে এই গণভোট, খেয়াল করে শুনেন, এই গণভোট সাংবিধানিকভাবে বৈধ হবে কিনা, বিধিসিদ্ধ হবে কিনা। তিনি এটার ব্যাখ্যা কি বলেছেন জানেন? তার মুখশ্রিত কথা, 5 অক্টোবর সংসদ কমিশনের আলোচনা, ফুল আলোচনা লাইভে আছে, কোনো কাট পিস বলবো না, পুরোটা শুনে দেখেন। আমি এই মঞ্চে বসে চ্যালেঞ্জ করলাম, এখনো সময় আছে, আপনারা চাইলে আমাকে চ্যালেঞ্জ করতে পারেন। তিনি বলছেন যে এই সংবিধানে
এই মর্মে গণভোট করা যাবে না, এ ধরনের কোনো কথা কি লিখিত আছে? যদি গণভোট করা যাবে না এই মর্মে কোনো কথা লেখা না থাকে, তাহলে গণভোট করা যাবে, এটা তার ব্যাখ্যা। তারপর তিনি সেমিনারে কি বলছেন, তার মুখের কথা শোনেন, তিনি জাস্টিফিকেশন দিচ্ছেন, তিনি সংবিধানবিদ, সংবিধান থেকে তিনি জাস্টিফিকেশন দিচ্ছেন। আর্টিকেল 7 যেখানে সুপারসিড করেছে কাকে? জনগণকে, জনগণের সার্বভৌমত্বকে সুপারসিড করা হয়েছে। জনগণকে বলা হয়েছে তার অভিলাষ, তার আত্মবিশ্বাস, তার অভিপ্রায়, এটাই হচ্ছে সংসদ, এটাই হচ্ছে সংবিধান। সংবিধান কি? আমরা 3 জন জনগণ রাষ্ট্রের, আমাদের মতন 3 কোটি জনগণ, আমাদের মতন 9 কোটি জনগণ, 16 কোটি জনগণ যদি বলে এটা সাদা কাগজ, কোথাও কিছু লেখা নাই, এটা সংবিধান, এটা সংবিধান। যদি বলে এটা সংবিধান না, এটা সংবিধান না। দিস ইজ হাউ ইট গোজ। এটা রকেট সাইন্স না, এটা বুঝতে হলে খুব বেশি। এবারে উদাহরণ দিব, আমি হিস্ট্রি থেকে উদাহরণ দিব। কাজেই দেখেন, তিনি বললেন সেমিনারে, তাকে সেভেনে প্রশ্ন করা হলো, তিনি বললেন আর্টিকেল 7 অনুযায়ী যেহেতু এটা মানে গণমানুষ কিভাবে করে তার মত প্রকাশ করে, তার ব্যাখ্যা তিনি বলেছেন গণঅভ্যুত্থান, রেভলিউশন, another one is জাতীয় সংসদ নির্বাচন, and another one is রেফারেন্ডাম। এবং তিনি ব্যাখ্যা দিচ্ছেন, তিনি বলছেন আর্টিকেল 7 অনুযায়ী এই রেফারেন্ডাম সাংবিধানিকভাবে বৈধ। আপা বলছেন বৈধ না। এখন আপনি বলেন দুজনে বিএনপি করে, কার কথা নিব? আইদার আপা বলুক, আইদার আপা আজকে ঘোষণা দেখ, আমি শোনাবো এই ব্যাখ্যা, আমার কাছে ভিডিও আছে। আপা তাহলে ব্যাখ্যা দেখ, সালাউদ্দিন ভাই ভুল বলছে, দুইজন তো প্যারালাল রাইট থাকার সুযোগ নাই। সাংবিধানিক প্রশ্ন, সাংবিধানিক প্রশ্ন, আইদার সে রাইট হবে আর আপা রাইট হবে। সংসদের বক্তব্যটা কি? বক্তব্যটা সংসদের বক্তব্য তো আমি ব্যাখ্যা দিচ্ছি, আমি এটা ব্যাখ্যা দিব। তিনি কি বললেন? তিনি বললেন যে এই রেফারেন্ডাম যদি অনুষ্ঠিত হয় এবং রেফারেন্ডাম যদি হা ভোট জয়যুক্ত হয়, তাহলে নির্বাচিত সদস্যরা এই হায়ের সাথে রিলেটেড যে কর্মসূচি আছে সেটা বাস্তবায়নের জন্য বাধ্য থাকবে, বাধ্য, কোট আনকোট। তাইলে আপা সত্য নাকি সালাউদ্দিন ভাই সত্য নাকি সংবিধান সত্য? তিনি তো সাংবিধানিক ব্যাখ্যা দিচ্ছেন, আপা অবশ্য সাংবিধানিক ব্যাখ্যা দিচ্ছেন না, আপা নিজের মতন করে বলতেছেন। এখন তাইলে আপা আমাকে উত্তরটা দিবেন, এবং উত্তরটা প্রিসাইজ হওয়া দরকার। ওনার কনফিডেন্টলি বলা দরকার সালাউদ্দিন ভাই মিথ্যা, আমি সত্য। আর ওনার বলা দরকার আমি ছলছল করছি, আমি ভুল ব্যাখ্যা দিচ্ছি। এবং আপনাকে আমি এনাদার প্রশ্নগুলো দেই। দেখেন, আপনি তো সাংবিধানিক কথা বলেন, আপনি তো সাংবিধানিক কথা বলেন। আমরা প্রশ্ন করেছিলাম অ্যাটর্নি জেনারেল কিভাবে নিয়োগ হয়েছে, অ্যাটর্নি জেনারেল উত্তর দিছে কি? অ্যাটর্নি জেনারেল উত্তর দিছে যেভাবে করে উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে সেভাবে তিনি নিয়োগ হয়েছে। না, ভুল কথা। আপনি নিয়োগ বের করে দেখেন, আমি আপনাকে আবারও চ্যালেঞ্জ করলাম। তিনি যেই পদ্ধতিতে নিয়োগ হয়েছেন, তিনি 2 দিন আগে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। 8 তারিখ উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে, তার আগে 2 দিন আগে তিনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন। এবং তিনি 64-1 তিনি সেই সংবিধানের ধারা অনুযায়ী তিনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন। এবং সেই সংবিধানের ধারা অ্যাপ্লিকেবল হয় রাষ্ট্রপতির হাত দিয়ে, এবং রাষ্ট্রপতি এই সংবিধানের ধারা অ্যাপ্লিকেবল করার জন্য দি মাস্ট নিডেবল থিং হচ্ছে তাকে প্রধানমন্ত্রীর অ্যাডভাইস থাকতে হয়। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে তিনি এটা বাস্তবায়ন করতে পারে, আদারওয়াইজ তিনি পারে না। 48-3 রাষ্ট্রপতি কোন ধরনের কর্মসূচি 2টা কাজ বাদে, 1 প্রধানমন্ত্রীর নিয়োগ, দ্বিতীয়ত প্রধান বিচারপতি নিয়োগ, এই 2টা কাজ বাদে তিনি সাংবিধানিক যে কোনো স্টেপের জন্য, ইভেন্চুয়ালি বক্তব্য দেওয়ার ক্ষেত্রেও তার প্রধানমন্ত্রীর পরামর্শ লাগে। প্রধানমন্ত্রী পারাইলো কত তারিখে? প্রধানমন্ত্রী পারাইলো 5 তারিখে, নিয়োগ হইলো 7 তারিখে। তাহলে 7 তারিখে নিয়োগ হইলে কোন প্রধানমন্ত্রী আপনার অ্যাডভাইস দিয়েছিল? তাহলে এটা অসাংবিধানিক ভাবে নিয়োগ আপনি নিলেন কেন? তখন আপনার সংবিধানের কথা খেয়াল ছিল না। আপনি সংসদ ভাঙিয়ে দিলেন। সংসদ ভাঙলেন কিসের উপরে? আপনি সংসদ ভাঙলেন হচ্ছে 65-এর আপনার বেসিসে, 65-এর বেসিসে আপনি 123 এই বেসিসে আপনি সংসদ ভাঙলেন। এই সংসদ ভাঙার জন্য তো আপনার পরামর্শ দরকার ছিল। কেন ভাই তখন পরামর্শ প্রয়োজন নেই? আপনি নির্বাচন দিচ্ছেন, নির্বাচন গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 এর 11-1 দফা মোতাবেক আপনি নির্বাচন দিচ্ছেন। সেটা তো ভাই নির্বাচন কমিশনকে অ্যাড্রেস করে। এখানে আদেশ কোথায়? এই আদেশটা যে জারি হইলো, এই আদেশটা কোথা থেকে জারি হয়েছে আমি আপনাকে বলে দেই। এই আদেশটা জারি হয়েছে 65-এ, এবং 65-এ যে আদেশটা দেওয়া হয়েছে সেই 65-এর আদেশ কি জানেন? সেই 65-এর আদেশ হচ্ছে প্রধানমন্ত্রী বলবৎ থাকবে, প্রধানমন্ত্রী তার এক্সিস্টিং পজিশনে থাকবে, তারপর নির্বাচন অনুষ্ঠিত হবে। ভাই সবকিছু অসাংবিধানিক করলেন, এখন আপনার সবকিছু সাংবিধানিক করা লাগবে। এখন সবকিছু সাংবিধানিক করা লাগছে। একটা কথা, এই বইফোর কথা বলি নাই, কাগজ কলমের কথা বলছি। ভাই বইফোর ব্যাখ্যা না দিয়ে আসেন কাগজ কলমের আলোচনা করি। আপনি সংবিধান দেখান, আমি সাংবিধানিক আলোচনা করতেছি, লেটস ডিসকাস। আমার কোনো সমস্যা নেই। আমি কি 2 মিনিট সময় পাবো? আমি তাহলে একটু বলি। দেখেন, এবার হিস্ট্রির দিকে আসেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, প্রতিষ্ঠাতা, এবং যাকে দলমত নির্বিশেষে আমরা সবাই সম্মান করি, শ্রদ্ধা করি। বাংলাদেশে তার অবদানের ব্যাপারে কোনো প্রশ্ন নাই। তার যে পুরো আপনার সিপাহী বিপ্লব 7ই নভেম্বর সিপাহী বিপ্লবের পর থেকে তার পুরো কার্যক্রম আপনি খেয়াল করে দেখেন। বিচারপতি সায়েম কিভাবে নিয়োগ হয়েছিল? 75-এর পর বিচারপতি সায়েম নিয়োগ হয়েছিল একজন কর্নেলের পরামর্শক্রমে। একজন কর্নেল, এবং খুবই ভেরি নোন কর্নেল, তিনি এসে
পরামর্শ দিলেন, তিনি এসে পরামর্শ দেওয়ার পর শাফায়েত জামিল, আপনার নাম নিশ্চয়ই শুনে থাকবেন, তিনি বললেন যে উনি আজকে থেকে রাষ্ট্রপতি। ঠিক আছে, ওই একটা প্রবলেম ছিল, সমস্যা নেই, কারণ একজন কর্নেল বলছে প্রবলেম এন্ড প্রবলেমস, ফাইন। এই রাষ্ট্রপতিকে তিনি এগ্রি করে তিনি সিপাহী বিপ্লবের পর 21 তারিখ 1977 তিনি এই সায়েম সাহেবের কাছ থেকে তিনি রাষ্ট্রপতি হলেন। দেখেন, আমি বারবার একটা জিনিস পরিষ্কার করে বলি, আমি জানি না এটা কাটপিস হতে পারে, পরিষ্কার করে বলি, আমরা কিন্তু তার অ্যাক্টকে জাস্টিফাই করতেছি, আমরা জাস্ট বোঝার চেষ্টা করতেছি, তার ইন্টেনশনকে কোশ্চেন করতেছি না। তিনি বাংলাদেশের মানুষের জন্য তিনি লড়েছেন, মরেছেন, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, বহু দলের প্রবক্তা হিসাবে তিনি এখন আমাদের মাঝে জীবিত আছেন, আমরা তাকে শ্রদ্ধা করি, কিন্তু প্রসেসকে কোশ্চেন করি। লেটস কোশ্চেন, তাহলে সায়েম সাহেবের কাছ থেকে জিয়াউর রহমান যে রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ করলেন, আপনি আমাকে কনস্টিটিউশন 72 কনস্টিটিউশনের কন্টিনিউশনের কথা বলেন না? আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম 72 কনস্টিটিউশনের কন্টিনিউশন থেকে আমাকে দেখান, এভাবে এই প্রক্রিয়ায় তিনি কি শপথ গ্রহণ করতে পারেন? শপথ গ্রহণ করলেন সায়েম সাহেবের কাছ থেকে, তিনি তখন রাষ্ট্রপতি, এবং প্যারালালি তিনি দুইটা দায়িত্ব পালন করেন, তিনি প্যারালালি বিচারপতি এবং রাষ্ট্রপতি। আরো ঘটনা আছে, এবং প্রধান সামরিক প্রশাসক। ইয়েস, এবং প্যারালালি খেয়াল করেন, আমি তো বলতাম প্যারালালি তিনি কিন্তু এই যে ক্ষমতা তিনি যখন গ্রহণ করছেন, তিনি কিন্তু রাষ্ট্রের একজন বেতনভুক্ত কর্মচারী, এবং আপনি ইয়াটা জানেন, মানে প্রোটোকলটা জানেন, আমি নতুন করে ব্যাখ্যা করছি না। তিনি প্যারালালি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি সেনা প্রধান এবং তিনি রাষ্ট্রপতি হলেন। এরপরে আসেন 1 মে 1977, তারপর তিনি গণভোট আয়োজন করলেন। এই গণভোট কিন্তু রাষ্ট্রপতির প্রশ্ন না, এই গণভোট তিনি তার সংস্কারের প্রশ্নে আয়োজন করছেন, এবং তারপর অলমোস্ট 13 মান্থস লেটার তারপর তিনি এসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি কিন্তু প্রেসিডেন্ট নির্বাচন দিলেন। তারপর তিনি প্রেসিডেন্ট নির্বাচন দিয়ে জনগণের ভোটে তিনি, এই যে 13 মাসের যে গ্যাপ, এই 13 মাসের গ্যাপকে আপনি কেন আনকনস্টিটিউশনাল বলেন না? কেন বলেন না বলেন? আপনার বিএনপির প্রতিষ্ঠাতা তো তিনি, আপনি তো বলেন না, আমরাও বলি না, কিন্তু খেয়াল করে দেখেন আমরা কিন্তু এই কথা বলি না। কেন বলি না জানেন? আমরা এই জন্য বলি না, কারণ আমরা এটা এইভাবে করেই বুঝতে চাই যে রাষ্ট্রের প্রয়োজনে তিনি এই কাজটা করেছেন, রাষ্ট্রের ভালোর জন্য তিনি কাজটা করেছেন, এবং বাকি আরো অনেক গল্প আছে, আমি সে প্রশ্ন করছি না। জাস্ট একটা কথা বলি, এই পুরো টাইম খেয়াল করে দেখেন, এই পুরো টাইমটা সিপাহী বিপ্লবের পর থেকে 1979 এই পুরো ইন্টারিম টাইমে এই 72-এর কনস্টিটিউশন সাসপেন্ডেড অবস্থায় ছিল। এই সাসপেন্ডেশন কার মাধ্যমে জারি হয়েছিল? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাধ্যমে জারি হয়েছিল। আপনি কন্টিনিউশন করতে গেলে আপনার একেবারে গাছ হইলা যায়, আপনি সেখানে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ আপনি খুঁজে পান ভাই, আমরাও পাই, আমরা এই দেশের নাগরিক, এই দেশের মুক্তিযুদ্ধকে আমাদের চেয়ে বেশি ওন করে না কেউ, কিন্তু আমরা এরকম ভুইফোর বস্তা বস্তা যুক্তি দিয়ে আমরা এগুলোকে আমি আপনার কাছে আবার আসবো, এই যে খাতা কলমে আলোচনা থাকুক।